আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা গতদিন আলোচনা করছিলাম হচ্ছে দণ্ডবিধি আইনের ৭ম অধ্যায় ১৪০ ধারা। আজকে আমরা দণ্ডবিধি আইনের ৮ম অধ্যায় আলোচনা করব। এটা যেহেতু একটা ইম্পোর্টেন্ট অধ্যায় এজন্য আজকে আর রিভিশন দেই না। আজকে শুধু আমরা এই অধ্যায়টা শেষ করার চেষ্টা করি। কারণ এটা একটু ইম্পোর্টেন্ট অধ্যায়। এইজন্য আপনারা সবাই একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। আর কেউই ওই মূল বইটা দেখবেন না। ঠিক আছে? এখন আপাতত মূল বইটা বন্ধ রাখেন। মূল বই, নোট বই, গাইড বই যাই আছে আপনার সামনে ওই গাইড বই, নোট বই এগুলো সব বন্ধ রাখেন। আমি যেগুলা বলি ওইগুলো আপনারা একটু শুনেন। ঠিক আছে? তাহলে কি হবে? আমি যেটা বলব যদি আমার দিকে আপনার ফোকাসটা থাকে সেই ক্ষেত্রে আমি যেটা বলতেছি এটা আপনি সহজে বুঝতে পারবেন। আর যদি আপনার সামনে কোনো বই, নোট বই, গাইড বই খুলে রাখেন গাইড বই খোলা রাখেন তাহলে সেই ক্ষেত্রে কি হবে? আপনার ওই আমি যেটা বলতেছি ওইটা আপনার মাথায় যাবে না। ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দণ্ডবিধি আইনের ৮ম পরিচ্ছেদ বা অধ্যায় ৮ গণশান্তির পরিপন্থী অপরাধ সম্পর্কিত ধারা হচ্ছে দণ্ডবিধি আইনের ১৪১ হতে ১৬০ ধারা। তাহলে দণ্ডবিধি আইনের ১৪১ ধারা কি বলছে? বেআইনি সমাবেশ সংজ্ঞা। বেআইনি সমাবেশের সংজ্ঞা। বেআইনি সমাবেশের সংজ্ঞা কি হবে? আমি সহজভাবে বলতেছি, আপনারা সহজভাবে নিবেন। ৫ বা ততোধিক ব্যক্তি। ৫ বা ততোধিক ব্যক্তি এখানে প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, চতুর্থ, পঞ্চম ৫ টা বিষয় আছে। এতগুলা না দিয়ে আমি সহজভাবে বলতেছি, আপনারা সহজভাবে নিবেন। ৫ বা ততোধিক ব্যক্তি কি করে? অপরাধমূলক বল প্রয়োগ করিয়া সরকারি কর্মচারীকে তার আইনানুগ কাজ প্রয়োগে কি করে? বাধা সৃষ্টি করে বা ভয় দেখায়। দ্বিতীয়ত হচ্ছে কোনো আইন বা আইনানুগ প্রক্রিয়া বাস্তবায়নে বাধা দান করে। ৩ কোনো দুষ্কর্ম বা অপরাধমূলক অনধিকার প্রবেশ করে। ৪ হচ্ছে অপরাধমূলক বল প্রয়োগের ভান করিয়া কি করে? সম্পত্তি দখল অর্জন করে বা রাস্তার অধিকার বা পানির অধিকার থেকে কি করে? বঞ্চিত করে। পঞ্চমত হচ্ছে অপরাধমূলক বল প্রয়োগ করার ভান করিয়া কি করে? আইনানুগ কোনো কাজ করিতে বাধ্য করা বা বিরত রাখা। তাহলে যদি ৫ বা ততোধিক ব্যক্তি নিম্নলিখিত কাজগুলা করে তাহলে সেটা কি হবে? বেআইনি সমাবেশ হবে। তাহলে এখন আমরা এটার একবারে সহজভাবে কি বলতে পারি? বেআইনি সমাবেশের সংজ্ঞা আমরা সহজভাবে বলতে পারি ৫ বা ততোধিক ব্যক্তি সাধারণ উদ্দেশ্যে সরকারি কর্মচারীকে তার আইনানুগ কাজে বাধা প্রদান করে। তারপরে কি? আইনানুগ অধিকারে বাধা দান করে। তারপরে দুষ্কর্ম বা অনধিকার প্রবেশ করে। ৪ হচ্ছে মানুষের অধিকার থেকে বঞ্চিত করে। ৫ হচ্ছে কাউকে কোনো কাজ করতে বাধ্য করে বা বিরত রাখে। তাহলে সেই ব্যক্তিরা কি করছে? বেআইনি সমাবেশ করেছে বলে গণ্য হবে। যদি আপনি এইভাবে যদি কোটেশন আকারে দিতে পারেন তাহলে আপনার জন্য সবচেয়ে বেস্ট। যদিও আপনি ৫টা কথা লিখবেন, ৫টা না পারেন ২টা লেখেন, ৩টা লেখেন। লিখে যখন আপনি এটা লিখবেন সেটা আপনি কোটেশন আকারে দিবেন। অর্থাৎ একটা উপরে ১-২ যদি না দেন তাহলে কি করবেন? স্টার চিহ্ন দিয়ে লিখবেন যে সরকারি কর্মচারীকে তার আইনানুগ কাজে বাধা দান করে বা ভয়ভীতি দেখায়। ২ নাম্বার হচ্ছে কোন ব্যক্তির যেটা তার আইনানুগ অধিকার সেই অধিকার থেকে বিরত রাখে। ৩ হচ্ছে অনধিকার প্রবেশ করে। ৪ জনসাধারণের যেটা অধিকার, পানির অধিকার, রাস্তার অধিকার সেটা কি করে? বন্ধ করে বা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ৫ নাম্বারে দিয়ে বলবেন কি? যে মানুষকে বা জনসাধারণকে তার আইনানুগ কাজ হতে বাধ্য করে বা বিরত রাখে তাহলে সেই ব্যক্তিরা বেআইনি সমাবেশ করেছে বলে গণ্য হবে। যদি না আপনি ১, ২, ৩, ৪, ৫ দিয়ে লিখতে পারেন তাহলে ভালো। আর না হলে কি করবেন? স্টার চিহ্ন দিবেন। স্টার চিহ্ন দিয়া এটারে হাইলাইট করবেন যাতে মনে হয় যে বোঝা যায় যে আপনি এখানে বেআইনি সমাবেশটা লিখছেন। তাহলে দণ্ডবিধি আইনে ১৪১ দ্বারা পাইলাম আমরা বেআইনি সমাবেশের সংজ্ঞা। তাহলে বেআইনি সমাবেশের ছত্রভঙ্গ কত দ্বারা? একটু কথা বলবেন।
বেআইনি সমাবেশের ছত্রভঙ্গ কত দ্বারা? 145। বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ 145। ফারুক ভাই বলেন তো। ও আচ্ছা, 127 ফৌজদারি কার্যবিধি আইনের 127, 128। ঠিক আছে। বেআইনি সমাবেশ হোক, অবৈধ জনতা হোক, আর মনে করেন যে যত কিছুই আছে, বেআইনি সমাবেশ, অবৈধ জনতা, এগুলা সব ছত্রভঙ্গের পদ্ধতি হবে কি? ফৌজদারি কার্যবিধি 127, 28, 29, 30, 31, ওইদিকে হবে ছত্রভঙ্গ। কিন্তু সংজ্ঞাগত দিক দিয়ে পার্থক্য আছে। বেআইনি সমাবেশের সংজ্ঞা হচ্ছে দণ্ডবিধি আইনে 141 দ্বারা। অবৈধ জনতার সংজ্ঞা আছে পুলিশ আইনের 30-এর দুইয়ে। আর পদ্ধতি হচ্ছে কি? ফৌজদারি কার্যবিধি আইনের 127 থেকে 131 দ্বারা। এগুলো মনে রাখতে হবে, কারণ এই যে পিছনে যদি একটু না যান তাহলে তো আর হবে না। তারপরে হচ্ছে দণ্ডবিধি আইনের 142 দ্বারা বেআইনি সমাবেশের সদস্য হওয়া, অর্থাৎ যেই ব্যক্তি কোনো যে সমস্ত কারণে বেআইনি সমাবেশে পরিণত হয় তা অবগত হয় বা ইচ্ছাকৃতভাবে উক্ত সমাবেশে যোগদান করে, সেই ব্যক্তি বেআইনি সমাবেশের সদস্য হিসেবে গণ্য হবে। তাহলে কি 42 দ্বারা কি এটা শাস্তির দ্বারা নাকি সদস্যের দ্বারা, কোনটা? সংজ্ঞার দ্বারা? এটা সদস্য হওয়ার শাস্তি। শাস্তি না, এটা হচ্ছে সংজ্ঞার দ্বারা। সংঘাত অর্থাৎ দ্বারা। আপনি যে বেআইনি সমাবেশের সদস্য হইলেন সেটা কিভাবে বুঝবো? এটা হচ্ছে 142 দ্বারা। দণ্ডবিধি আইনে 141 দ্বারা শাস্তি হচ্ছে দণ্ডবিধি আইনে 143 দ্বারা। কি? বেআইনি সমাবেশের শাস্তি হচ্ছে দণ্ডবিধি আইনে 143 দ্বারা। যে কোনো ব্যক্তি বেআইনি সমাবেশের সদস্য হয়, তাহলে সেই ব্যক্তি কি 6 মাস পর্যন্ত কারাদণ্ড, জরিমানা দণ্ড বা উভয় দণ্ড হইতে পারে। 41-এর শাস্তি 143, এইভাবে মনে রাখবেন। 144 দ্বারা হচ্ছে মারাত্মক অস্ত্রে সজ্জিত হইয়া বেআইনি সমাবেশে যোগদান করা। যে ব্যক্তি কোনো বেআইনি সমাবেশে অস্ত্রে সজ্জিত হইয়া কি করছে, মৃত্যু ঘটাইতে পারে এমন কোনো কিছু নিয়ে সে কি করছে, বেআইনি সমাবেশের সদস্য হইছে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 2 বছর বা জরিমানা দণ্ড বা উভয় দণ্ড। তাহলে আমরা এটা 44 দ্বারা কি মনে রাখবো? মারাত্মক অস্ত্রে, অর্থাৎ যে অস্ত্র দ্বারা, এখন একটা রড হইতে পারে, একটা বাঁশের বড় লাঠি হইতে পারে, পিস্তল হইতে পারে, দা হইতে পারে, অর্থাৎ আগ্নেয়াস্ত্র বা দেশীয় অস্ত্র যদি, অথবা রড, এগুলা নিয়ে যদি কেউ কি করে বেআইনি সমাবেশে যোগদান করে, তাহলে সেই ক্ষেত্রে তার শাস্তি হবে দণ্ডবিধি আইনে 144 দ্বারা। কতদিন দণ্ড এটা মনে রাখার দরকার নেই। দণ্ডবিধি আইনে 145 দ্বারা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেনেও কি করা, বেআইনি সমাবেশে যোগদান করা বা অবস্থান করা। যেমন ফৌজদারি কার্যবিধি আইনে 127 দ্বারা যখন আপনাকে কি করছে, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার জন্য আদেশ দিছে, আপনি আদেশ দেওয়ার পরে যখন আপনি ইচ্ছা প্রকাশ করবেন যে না আমি এখান থেকে যাব না, তখন আপনার প্রতি বল প্রয়োগ করবে ছত্রভঙ্গ করার জন্য। আর যখনই আপনার প্রতি বল প্রয়োগ করবে তখনই আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিবে হচ্ছে দণ্ডবিধি আইনে 145 দ্বারায়। কারণ কি? আপনি তখন জানছেন যে এখানে বেআইনি সমাবেশটা ছত্রভঙ্গ হওয়ার আদেশ দিছে, আপনি আদেশ দেওয়ার পরে কি করছেন, সেখানে অবস্থান করছেন, অথবা আপনি এটার সাথে আবার যোগদান করছেন, সেই ক্ষেত্রে আপনার শাস্তি হবে কি 2 বছর পর্যন্ত বা জরিমানা বা উভয় দণ্ড হইতে পারে দণ্ডবিধি আইনে 145 দ্বারা। তাহলে আমরা দণ্ডবিধি আইনে 141 দ্বারা পড়লাম বেআইনি সমাবেশের সংজ্ঞা, 42 দ্বারা হয়েছে বেআইনি সমাবেশের সদস্য হওয়া, যে যদি কোনো ব্যক্তি বেআইনি সমাবেশের সদস্য হয় সেই ক্ষেত্রে এটা হচ্ছে 142 দ্বারা। 143 দ্বারা হচ্ছে 141 দ্বারা শাস্তি, দণ্ডবিধি আইনে 141 দ্বারা শাস্তি হচ্ছে 143 দ্বারা। 144 দ্বারা হচ্ছে বেআইনি সমাবেশে মারাত্মক অস্ত্র শস্ত্র নিয়ে কি করা, যোগদান করা। 145 দ্বারা হচ্ছে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার আদেশ দেওয়ার পরেও সেটা যোগদান করা বা অবস্থান করলে তার শাস্তি হচ্ছে দণ্ডবিধি আইনের 145 দ্বারা। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনের 146 দ্বারা। ভালোভাবে শুনবেন, ক্লাসের পরে কিন্তু আমরা এটা আবার আপনাদের কাছ থেকে নেব। দণ্ডবিধি আইনের 146 দ্বারা দাঙ্গার সংজ্ঞা, কোন বেআইনি সমাবেশের সদস্য
বা অনুরূপ কোনো সমাবেশ হতে যখন কোনো উগ্রতা হিংস্রতা প্রদর্শন করে, তাহলে সেই সমাবেশের প্রত্যেকে কি করছে, দাঙ্গার অপরাধে দোষী হবে। তাহলে দাঙ্গার সংজ্ঞাটা কি দিবেন? দাঙ্গার সংজ্ঞা হইল বেআইনি সমাবেশের সদস্য কর্তৃক যখন উগ্রতা হিংস্রতা প্রদর্শন করা হয় তখন তা দাঙ্গা হিসেবে গণ্য হবে দণ্ডবিধি আইনের 146 দ্বারা, এবং উক্ত সমাবেশের প্রত্যেকেই কি হবে, দাঙ্গার অপরাধে দোষী হবে। 146 দণ্ডবিধি আইনে 147 দ্বারা হচ্ছে দাঙ্গার শাস্তি। যে ব্যক্তি দাঙ্গার অপরাধে দোষী সাব্যস্ত হয় তার কারাদণ্ড হবে 2 বছর বা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হইতে পারে। 148 দ্বারা হয়েছে মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা অনুষ্ঠান করা। যদি কেউ মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা অনুষ্ঠান করে সেক্ষেত্রে তার শাস্তি হবে কি, 3 বছর। তাহলে আমরা 143-এ পড়লাম বেআইনি সমাবেশের শাস্তি, 44-এ পড়লাম মারাত্মক অস্ত্র সহ বেআইনি সমাবেশ করা, আর এখানে 47-এ হয়েছে দাঙ্গার শাস্তি, 48-এ হয়েছে মারাত্মক অস্ত্র সহকারে কি দাঙ্গা অনুষ্ঠান করা। সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 3 বছর, জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হইতে পারে। 149 দ্বারা এইটা এবং দণ্ডবিধি আইনের 34 দ্বারা, এখানে একটু ভালো করে বুঝবেন। 149 দ্বারা হচ্ছে সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে সংগঠিত অপরাধের জন্য বেআইনি সমাবেশের প্রত্যেক সদস্য দোষী। ঠিক আছে, এটা কিন্তু মূলত শাস্তির দ্বারা না, যেমন এটা কি করে, অপরাধ নির্ণয় করে। ঠিক আছে, কমন ইন্টেনশন, সাধারণ উদ্দেশ্য, কমন ইন্টেনশন সাধারণ উদ্দেশ্য। তাহলে আমরা 34-এ পড়লাম কমন অবজেক্ট, যেখানে হচ্ছে কি সবার একই অভিপ্রায়, অভিন্ন অভিপ্রায় যখন কোনো কাজ করে। আর 149 হচ্ছে কি সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে অপরাধের জন্য বেআইনি সমাবেশে প্রত্যেকে কি হবে, সমানভাবে দোষী হবে। এখন এটার উদাহরণ আমরা কি দিতে পারি? দেখা গেছে যে এই যে বিগত সময়ে আমরা দেখছি যে ঢাকা থেকে কি হয়েছে, হরতাল অবরোধের জন্য আহ্বান করা হয়েছে, এটা সমগ্র বাংলাদেশে কি হয়েছে, কার্যকর হয়েছে। এখন যখন ঢাকা থেকে আহ্বান হয়েছে, চট্টগ্রামে সিলেটে বা রাঙ্গামাটিতে কি হয়েছে, এরা হরতাল পালন করতে গিয়া বিভিন্ন ভাঙচুর জ্বালাও পোড়াও করছে। তখন দেখা গেছে কি ঢাকা থেকে যেই ব্যক্তি অর্ডার করছে উনিও কিন্তু দেখা যায় যে চট্টগ্রামের মামলায় বা সিলেটের মামলায় উনি আসামি হয়। কিভাবে? এই 149 দ্বারা। ঠিক আছে, এই 149 দ্বারা কি করে, তখন ওই যে উনি হুকুমদাতা হিসাবে উনাকেও মামলার মধ্যে জড়াই দেয়। ঠিক আছে, তাহলে আসামিদের দণ্ড দিতে গেলে এখানে 8টা বিষয় প্রমাণ করতে হবে এই 149 দ্বারা। সমাবেশটা হয়েছিল, সমাবেশের সদস্য ছিল, আসামি সমাবেশে ছিলেন, সমাবেশের উদ্দেশ্য জানতেন, কোন সদস্য অপরাধ করেছিল, অপরাধ সংগঠিত হয়েছিল, এবং বেআইনি সমাবেশের সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নের সময় কি হয়েছে, উনি সেটা ছিল। আসামি সমাবেশের পক্ষে সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে উক্ত অপরাধ সংগঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই 8টা বিষয় প্রমাণ করতে, এগুলো কিন্তু ভাষ্যর বিষয়, কথা বুঝছেন? এই যে 8টা বিষয় প্রমাণ করতে হবে, এগুলো হচ্ছে কিন্তু ভাষ্যর বিষয়, এগুলো আপনাদের না জানলেও চলবে। শুধু আপনার 149টা জানবেন, যে 149টা হচ্ছে মূলত কি, বেআইনি সমাবেশ দাঙ্গার সংগঠনের জন্য যদি কোনো ব্যক্তি সাহায্য সহযোগিতা করে, সহায়তা করে বা একই উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়, সেই ক্ষেত্রে 149 দ্বারা ব্যবহার হবে। আর যত অপরাধ আছে সকল অপরাধের ক্ষেত্রে ব্যবহার হবে কত, দণ্ডবিধি আইনের 34 দ্বারা তার সহায়তাকারী সহযোগী হিসাবে। যখন অন্য কোনো অপরাধে, অর্থাৎ বেআইনি সমাবেশ দাঙ্গা এইসব অপরাধ ব্যতীত অন্য কোনো অপরাধ হয়, সেই ক্ষেত্রে যখন একের অধিক অপরাধী হবে তখন ব্যবহার হবে দণ্ডবিধি আইনের 34 দ্বারা, কমন অবজেক্ট। আর যখন বেআইনি সমাবেশ দাঙ্গা সম্পর্কিত অপরাধ হবে তখন ব্যবহার হবে দণ্ডবিধি আইনের 149 দ্বারা। এটা মনে রাখবেন। 149 দ্বারা হয়েছে সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে সংগঠিত অপরাধের জন্য কি বেআইনি সমাবেশের প্রত্যেক সদস্য দোষী, 149 দ্বারা। দণ্ডবিধি আইনের 150 দ্বারা বেআইনি সমাবেশের যোগদানের জন্য লোক ভাড়া করা বা বাড়ার কাজে সায় দেওয়া। এখন আপনি কি করলেন, আপনি রেদওয়ানুল করিম
বেআইনি সমাবেশ সংগঠন করার জন্য কি করলেন, 5 জন লোককে ভাড়া করলেন, এবং তারাও কি করলো, আপনার সাথে উৎসাহিত হয়ে বা ভাড়া নিযুক্ত করে কি করলো, বেআইনি সমাবেশে গেল, সেই ক্ষেত্রে তাদের অপরাধ হবে দণ্ডবিধি আইনের 150 ধারা, বা আপনি যে লোক ভাড়া করলেন এই জন্য আপনার শাস্তি হবে দণ্ডবিধি আইনের 150 ধারা। তারপর হলো দণ্ডবিধি আইনের 151 ধারা। ফার্স্ট বা ততোধিক ব্যক্তি কি করছে, সমাবেশ ভাঙ্গে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, জানিয়ে কি করে যোগদান করে বা অবস্থান করে। এখন আমরা এটার ব্যবহার করি হচ্ছে দণ্ডবিধি আইনের 151 ধারা। এরা কিন্তু মূলত বেআইনি সমাবেশ না। যেমন আমরা দেখা গেছে যখন কোনো এলাকায় যাই, গিয়া 5 জন 6 জন বন্ধু বান্ধব একসাথে বসে কি করে আড্ডা দেয়। মনে করেন যে একটা রাস্তার মধ্যে বা বাজারে কি করলাম, আমরা বসে আড্ডা দিচ্ছি। সেই ক্ষেত্রে এখানে মনে করেন যে টহল দলের পুলিশ গেল, গিয়ে দেখলো যে আমরা এখানে যে বসে গল্প করতেছি, আমাদের বললো যে আপনারা এখান থেকে চলে যান। আমাদের বললো যে আপনারা এখান থেকে চলে যান, আপনারা এখানে কেউ দাঁড়াবেন না, বলে সে কি করলো আমাদের চলে যাওয়ার জন্য। কিন্তু আমরা কি করলাম, আমরা 5 7 জন বন্ধু আমরা এখান থেকে না গিয়ে এখানে অবস্থান করলাম। সেই ক্ষেত্রে এখানে যে গণশান্তি বিঘ্ন হওয়ার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে কি করতে পারে, পুলিশ অফিসার আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে হচ্ছে দণ্ডবিধি আইনের 151 ধারা মোতাবেক। এটা কিন্তু মাথায় রাখবেন। এটা কিন্তু মূলত হচ্ছে 5 বা ততোধিক ব্যক্তি, যেখানে কি হয়েছে, গণশান্তি বিঘ্ন হওয়ার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে তাদেরকে এখান থেকে যাওয়ার যখন নির্দেশ দেয়, তখন যদি তারা না যায়, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে হচ্ছে দণ্ডবিধি আইনের 151 ধারা। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনের 152 ধারা। দাঙ্গা ইত্যাদি দমনকালে সরকারি কর্মচারীকে আক্রমণ বা বাধা দান। এই যে কিন্তু আমরা এই আক্রমণ বাধা দান পাইতেছি, এগুলা কিন্তু সামনে আরো পাবো, ঠিক আছে। এগুলো একটু মাথায় রাখবেন যে সরকারি কর্মচারীকে বেআইনি সমাবেশ বা দাঙ্গা বা মারামারি ভাঙ্গিয়ে দেওয়ার প্রচেষ্টায় তার কর্তব্য পালনে কি করছে, আক্রমণ করছে, বাধা দিছে, ভীতি প্রদর্শন করছে, বাধার উদ্যোগ করছে, অপরাধমূলক বল প্রয়োগ করছে বা বল প্রয়োগের উদ্যোগ করছে, সেই ক্ষেত্রে তাদের শাস্তি হবে কি 3 বছর পর্যন্ত বা জরিমানা বা উভয় দণ্ড। তাহলে আমরা দণ্ডবিধি আইনের 141 ধারার প্রথম সংজ্ঞায় পাইছি যে কি, সরকারি কর্মচারীকে যখন তার কাজে বাধা দেয়, তাহলে এই বাধা দিলেই যখন আপনার এখানে দাঙ্গা হাঙ্গামা আছে, মারামারি আছে, সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কি 152 ধারা। যেহেতু বাধার সাথে দাঙ্গা মারামারি একটা সম্পর্ক আছে, তাহলে 152 আমরা মূল বিষয়বস্তু কি, দাঙ্গার কালে কি করছে, সরকারি কর্মচারীকে আক্রমণ বা বাধা দান করলে তার শাস্তি হবে দণ্ডবিধি 152 ধারা। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনের 153 ধারা। দাঙ্গা সংগঠনের অভিপ্রায় বেপরোয়াভাবে কি উত্তেজনা দান করা। যেমন আপনি কি করলেন, বেআইনি সমাবেশ বা দাঙ্গা সংগঠনের জন্য কি করলেন, প্ররোচনা দিলেন। দাঙ্গা সংগঠন হওয়ার ক্ষেত্রে কি করলেন, আপনি প্ররোচনা দিলেন, বিদ্বেষ দিলেন, বেপরোয়াভাবে অবৈধ কাজ করার জন্য কি করলেন, তাদেরকে উত্তেজনা সৃষ্টি করে দিলেন, যে যাও এখানে গিয়া করলে এইরকম হবে। যখন আপনি তাদের মধ্যে কোনো উত্তেজনা বিরাজ করবেন, সেই ক্ষেত্রে এটা অপরাধটা হোক বা না হোক, সেই ক্ষেত্রে আপনার দণ্ড কিন্তু ঠিকই 153 দ্বারা হয়ে যাবে। আপনি কি করছেন, প্ররোচনা দিচ্ছেন, উত্তেজনার জন্য প্ররোচনা দিচ্ছেন, যদি অপরাধটা হোক বা না হোক, আপনি কিন্তু ঠিকই দণ্ডবিধি আইনে 153 দ্বারা কি করবেন, দণ্ডিত হয়ে যাবেন প্ররোচনার দায়ে। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনের 153 শর্ট হাইফেন ক, কেন বলছে কি, শ্রেণী সমূহের মধ্যে, অর্থাৎ শত্রুতা বর্ধন করার জন্য কি করা, প্ররোচনা দেওয়া। যদি কোনো ব্যক্তি কথা লেখা সংকেত চিহ্ন এরকম কোনো বস্তু দ্বারা কি করছে, বাংলাদেশের শ্রেণী বিভেদের মধ্যে সৃষ্টি করে, যেমন এই যে কিছুদিন ধরে চলতেছে যে হিন্দু মুসলমান এই যে মন্দিরে আগুন দেওয়া, এই যে একটা বিদ্বেষ সৃষ্টি করে দিচ্ছে, এই জন্য তার শাস্তি হবে দণ্ডবিধি আইনের 53 শর্ট হাইফেন ক দ্বারা। অর্থাৎ যেই ব্যক্তি এই যে গুজবটা রটায়, সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে হচ্ছে দণ্ডবিধি আইনে 153 শর্ট হাইফেন ক দ্বারা। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনের 153 শর্ট হাইফেন খ, রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণের জন্য কি করা, ছাত্রগণকে পরিচিত করা। যদি কোনো ব্যক্তি কি করে, কথা শব্দ সংকেত দৃশ্যমান কল্পমূর্তি ইত্যাদি দ্বারা যদি ছাত্রছাত্রীকে কি করে,
বা প্রতিষ্ঠানকে রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণের জন্য পরিচিত করে বা উদ্যোগ নেয় বা গণশৃঙ্খলা নষ্ট করে, সেই ক্ষেত্রে তার ব্যবস্থা হবে দণ্ডবিধি আইনে 153 খ। যদিও এটার উদাহরণ আমাদের গত সময় খুব সুন্দরভাবে হয়েছিল, কিন্তু এটা এখন বলা যাবে না, ঠিক আছে? আমরা সহজভাবে বলি, অর্থাৎ মনে হয় যে বেআইনি সমাবেশ বা দাঙ্গাতে কি করা যাবে না, স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান তাদেরকে রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণের জন্য প্ররোচনা দেওয়া যাবে না। যদিও এটা 5 আগস্টের আগে অনেকগুলো হয়ে গেছে, ঠিক আছে, তারপরেও এটা এখন করা যাবে না দণ্ডবিধি 153 খ দ্বারা, এটা বলছে সেই প্ররোচনার কথা। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনে 154 দ্বারা, যে ভূমিতে কি হয়েছে বেআইনি সমাবেশ সংগঠিত হয়, সেই মালিক কি করবে, সংবাদ দিবে, আর যদি না দেয় সেক্ষেত্রে তার জরিমানা হবে 1000 টাকা, দণ্ডবিধি আইনের 154 দ্বারা। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনে 155 দ্বারা। এগুলো কিন্তু একবারে সহজভাবে বলতেছি যাতে আপনাদের সহজভাবে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? আমরা এটার পরে আমার বলা শেষ করি, এরপরে আপনাদের কাছ থেকে আবার নেব, আপনারা যেটা পারেন না সেটা আবার বলবো, সমস্যা নেই। 155 দ্বারা হচ্ছে, যেই জমির মধ্যে দাঙ্গা সংগঠিত হচ্ছে সেই জমির যে এটার উপকার নেবে, অর্থাৎ এই দাঙ্গার ফল তো একজনে বুক করবে না, সেই ফল যে বুক করবে সে যদি সংবাদ না দেয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে দণ্ডবিধি আইন 155 দ্বারা। অর্থাৎ আমি কি করলাম, প্ররোচনা দিয়ে দাঙ্গাতে নিলাম, এখন এই যে দাঙ্গাটা হচ্ছে যে জায়গায়, এই জায়গার মালিকটা হচ্ছে কি আমি। এখন আমি যখন যদি দেখা যায় যে এটাই দাঙ্গাটা হইলে পরে আমারই লাভ, সেই ক্ষেত্রে আমার কাজ হচ্ছে কি, আইন বলছে যে আপনি সেই বিরোধ সম্পর্কে কি করবেন, আইনানুগ ব্যবস্থা যদি না নেন তাহলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে দণ্ডবিধি আইনে 155 দ্বারা। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনে 156 দ্বারা, অর্থাৎ আমার জায়গার যে ম্যানেজার, দখলদার, স্বত্বাধিকার যারা আছে, সে যদি সংবাদ না দেয় তাহলে তার শাস্তি হচ্ছে দণ্ডবিধি আইনে 156 দ্বারা। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনের 157 দ্বারা, বেআইনি সমাবেশের জন্য কি, লোক ভাড়া করা বা আশ্রয় দান করা। অর্থাৎ যে ক্ষেত্রে আপনি বেআইনি সমাবেশে যারা লোক ভাড়াটিয়া হয়ে আইছে, সেই ভাড়াটিয়া লোকদের কি করছেন, আশ্রয় দিচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার শাস্তি হবে দণ্ডবিধি আইনে 157 দ্বারা 6 মাস কারাদণ্ড, জরিমানা বা উভয়দণ্ড হইতে পারে। তাহলে 157 দ্বারা পাইলাম বেআইনি সমাবেশের লোকদের কি করা, আশ্রয় দান করা। এর আগে আমরা একটা আশ্রয় পাইছিলাম, এই আশ্রয়টা কত দ্বারা, রেদওয়ানুল করিম? বেআইনি সমাবেশের আমরা আরেকটা আশ্রয় দ্বারা পাইছিলাম, এটা কত দ্বারা, সেন্টুমিয়া? 136। 136। কি, সামরিক বাহিনীর সদস্যরা যদি কেউ আশ্রয় দেয় সেক্ষেত্রে তার শাস্তি হবে 136। আর এইদিকে পাইলাম হচ্ছে বেআইনি 36। সমাবেশের লোকরে যদি কেউ আশ্রয় দেয় সেক্ষেত্রে 157। এগুলো মাথায় রাখতে হবে কিন্তু। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনের 158 দ্বারা, কোন বেআইনি সমাবেশ বা দাঙ্গায় অংশগ্রহণের নিমিত্তে কি করা, বাড়াটিয়া হওয়া। এখন বেআইনি সমাবেশ বা দাঙ্গায় যখন আপনি বাড়াটিয়া হইলেন 141 দ্বারা মোতাবেক, আপনি যখন বেআইনি সমাবেশের বাড়াটিয়া হইলেন, টাকা নিলেন, সেই ক্ষেত্রে আপনার শাস্তি হবে কি, 158 দ্বারা। আর যদি মারাত্মক অস্ত্রে বাড়াটিয়া হন সেই ক্ষেত্রে আপনার শাস্তি হবে কি, ডবল, 2 বছর পর্যন্ত হইতে পারে। প্রথমত খালি আপনি বেআইনি সমাবেশের বাড়াটিয়া হয়েছেন সেই ক্ষেত্রে আপনি 6 মাস পাইবেন কারাদণ্ড, আর যদি মারাত্মক অস্ত্রে বাড়াটিয়া হন সেই ক্ষেত্রে শাস্তি হবে কি, 2 বছর। এটা হলো দণ্ডবিধি আইনের 158 দ্বারা। তারপর হলো দণ্ডবিধি আইনের 159 দ্বারা হচ্ছে মারামারির সংজ্ঞা, দুই বা ততোধিক ব্যক্তি প্রকাশ্য স্থানে ঝগড়া করে বা কলহ করে গণশান্তি ভঙ্গ করলে তাকে মারামারি বলে। তাহলে মারামারির উপাদান কয়টি, মারামারির উপাদান হচ্ছে 4টি। দুই বা ততোধিক ব্যক্তি হতে হবে, প্রকাশ্য স্থানে হইতে হবে, ঝগড়া করতে হবে এবং গণশান্তি ভঙ্গ করতে হবে, সেই ক্ষেত্রে এটা মারামারি হিসেবে গণ্য হবে। এটা হলো সংজ্ঞা। আর দণ্ডবিধি আইনে 160 দ্বারা হচ্ছে মারামারির শাস্তি। যখন আপনি কি করবেন, মারামারি করবেন বা ঝগড়া করবেন, সেই ক্ষেত্রে আপনাকে 1 মাস পর্যন্ত কারাদণ্ড
বা 100 টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করতে পারে। এই হইল এই অষ্টম অধ্যায়ের বিষয়বস্তু, দণ্ডবিধি আইনের 141 থেকে 160 ধারা পর্যন্ত। এখন কে বলবেন, আগে বলেন। সেন্টু মিয়া আসেন, ভিডিও মুডে আসেন। স্যার আমার তো স্যার এই দেখা কোয়া ছাড়া স্যার কোনো উপায় নাই স্যার। হ্যাঁ, স্যার এতগুলা তো স্যার দেখা বলা ছাড়া কোনো উপায় নাই, অল্প কয়েকটা বলতে পারবো স্যার না দেখে আপনি স্যার। বলেন, আপনি বলেন, আপনাকে আমি বলে দিব, আপনি ভিডিও মুডে আসেন। আপনি ভিডিও মুডে আসেন, আপনার সাথে সাথে আমি বলবো, সমস্যা নাই। স্যার প্রথমত হচ্ছে 141-এ বেআইনি সমাবেশের সংজ্ঞা। পাঁচ বা সংজ্ঞাটা বলেন। ততোধিক ব্যক্তি 5 বা ততোধিক ব্যক্তি সমাহিতভাবে যে সমাবেশ করা হয় তাকে বেআইনি সমাবেশ বলা হয়। না, এখানে 5টা কথা আছে, 5টা কথা আপনারা বলতে হবে। 5 বা ততোধিক ব্যক্তি সাধারণ উদ্দেশ্যে কি করে? সরকারি কর্মচারীকে তার কাজে বাধা দেয় বা ভয়ভীতি প্রদর্শন করে। দ্বিতীয়ত হচ্ছে যেখানে তার অধিকার আছে সেই অধিকারের রাস্তা খর্ব করে। তৃতীয়ত হচ্ছে অনধিকার প্রবেশ করে। চতুর্থ হচ্ছে জনসাধারণের অধিকার, চলার রাস্তা, পানির রাস্তা কি করে? বন্ধ করে। পঞ্চমত হইছে যে যে কাজ করতে বাধ্য তাকে সেই কাজ থেকে বিরত রাখে বা করতে বাধ্য করে। অর্থাৎ আপনারা কি বললো যে আপনি এই রাস্তাতে যাবেন না, যেহেতু আপনার রাস্তাই হচ্ছে এটা, আপনি যাইতে হবে। এখন আপনাকে কি করলো? এই রাস্তাতে যাইতে দিল না, বিরত রাখলো। সেক্ষেত্রে এটা বেআইনি সমাবেশ হিসেবে গণ্য হবে। কিন্তু আপনি 1 2 3 4 5 দিয়ে বলতে না পারেন, সমস্যা নাই। স্টার চিহ্ন দিয়ে এগুলার একটু কোটেশন আকারে দিন, যাতে 5টা কথা এখানে বোঝা যায়। স্যার তাহলে স্যার আপনি যে কথাগুলো বললেন এই কথাগুলো যদি সংজ্ঞার ভিতরে নিয়ে বলে দেওয়া যায় তাহলে কি হবে না স্যার? হ্যাঁ, এটাই তো সংজ্ঞা। স্যার যেমন যে 5 বা ততোধিক ব্যক্তি আইনানুগ কোন 5 বা ততোধিক ব্যক্তি সরকারি কোনো কর্মচারীকে আইনানুগ কাজে বাধা প্রদান করে। এই ভয়ভীতি প্রদর্শন করা, বল প্রয়োগ করা, বাধা প্রদান করা বা জনসাধারণের রাস্তায় বাধা বিঘ্ন হওয়া বা জানমালের এই বিপর্যয় তৈরি করা কে এই বেআইনি সমাবেশ বলে। তাহলে কি হইবে না স্যার? হ্যাঁ, হবে হবে। না, হবে না। হবে। আপনি সুন্দর করে দিবেন, কোটেশন আকারে দিবেন, কিন্তু এটা আপনি ডাইরেক্ট এক প্যারাতে লিখবেন না। আচ্ছা আচ্ছা, কথা বুঝছেন? বুঝছি স্যার। আপনি ওই যে আমরা যে ইংলিশ মানে এই কথাগুলার কোটেশন আকারে বা স্টার 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 মতো করে দিয়ে লিখতে হবে, তাই তো স্যার? চিহ্ন দিয়ে দিয়ে আপনি দিবেন। এটা 2 ধরুন কি নম্বর হচ্ছে বলছিলাম বলো। 142-এ একটা চিহ্ন না দিয়ে এইভাবে লেখা যায় না, 5 বা ততোধিক ব্যক্তি একত্রে সমবেত হইয়ে মানে একই উদ্দেশ্য সিদ্ধিকল্পে কোন অপরাধজনক বল প্রয়োগ ভয়ভীতি প্রদান করে সরকার বা সরকারি কর্মচারীকে তার আইনসঙ্গত কাজ হতে বিরত রাখে বা রাখার চেষ্টা করে। হুম। আহ, সবচেয়ে সুন্দর হবে কি, সবচেয়ে সুন্দর হবে প্রত্যেকটা কথা প্যারা দিয়ে লিখতে হবে। আপনি এমনি বলেন যে যদি 5 বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে সাধারণ উদ্দেশ্য সিদ্ধিকল্পে নিম্নলিখিত কাজ করে তাহলে তারা বেআইনি সমাবেশ। তাহলে কি আপনি স্টার চিহ্ন দেন, প্রথমত দিয়ে এক একটা লিখে এক লাইন দিবেন। তাহলে এটা আপনার যেমন খাতাটাও বড় হবে, আপনার মার্কটাও সুন্দর হবে। এটা আমাদের পরীক্ষায় আসছিল, বেআইনি সমাবেশ। স্যার তাহলে আপনি এখন যেটা বললেন ওইভাবে লিখলে মানে ভালো হয়, যে 5 বা ততোধিক ব্যক্তি মিলে হুম। যে কাজগুলা নিম্নে করা হয় তাকে বেআইনি সমাবেশ বলে। যদি 5 বা ততোধিক তো সাধারণ উদ্দেশ্যে নিম্নলিখিত কার্য করে তাহলে তারা বেআইনি সমাবেশ করেছে বলে গণ্য হবে। এইভাবে দিয়ে তারপরে আপনি কোটেশন আকারে লেখেন, সরকারি কর্মচারীকে তার আইনানুগ কার্য হতে বিরত রাখে বা ভয়ভীতি দেখায়। দ্বিতীয়ত হচ্ছে যেখানে জনসাধারণের অধিকার আছে সেই অধিকারের রাস্তা থেকে বিরত রাখে। তৃতীয়ত হচ্ছে যেখানে তার চলার অধিকার, খাবার অনধিকার প্রবেশ করে।
কি করছে, অনধিকার প্রবেশ করে। চতুর্থ হচ্ছে যেখানে জনসাধারণের চলার রাস্তা, পানির রাস্তা কি করে, খর্ব করে। পঞ্চমত হচ্ছে আইনানুগ কার্য হতে আপনাকে বিরত রাখে বা করতে বাধ্য করে, সেই ক্ষেত্রে এটা বেআইনি সমাবেশ হিসেবে গণ্য হবে। 142 হচ্ছে স্যার এই বেআইনি সমাবেশে যোগদানের সংজ্ঞা। হ্যাঁ, মানে বেআইনি সমাবেশে যোগদান কি আর শাস্তি দণ্ড, আর সদস্য ওই হওয়া যোগদানের সদস্য হওয়া, বেআইনি সমাবেশের সদস্য হওয়া। বেআইনি সমাবেশের সদস্য আহ, হওয়া। 143 হচ্ছে গিয়া এর সংজ্ঞা, ওই সমাবেশে 143 যোগদান হচ্ছে শাস্তি, বেআইনি সমাবেশের শাস্তি। 141 শাস্তি হচ্ছে 143। আপনি বলবেন 141 বেআইনি সমাবেশ, 142 বেআইনি সমাবেশের সদস্য হওয়া, 143 শাস্তি, 144 মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি সমাবেশে যোগদান করা, এইভাবে পড়ে যাবে। বলো তারপর রেদওয়ান, বলো। 145 হচ্ছে যে বেআইনি সমাবেশের ছত্রভঙ্গের নির্দেশ দেওয়া হয়েছে যেন উহাতে যোগদান করা। আর 146 হচ্ছে দাঙ্গা, 147 দাঙ্গা শাস্তি, 148 হচ্ছে যে মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গাতে যোগদান করা। আর 149 হচ্ছে যে সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কি বেআইনি সমাবেশের সকল সদস্য দোষী। 150। তার 150 হচ্ছে লোক ভাড়া করা বেআইনি সমাবেশের জন্য। হ্যাঁ। 151। 151 হচ্ছে যে 151 হচ্ছে যে ছত্রভঙ্গের নির্দেশ দানের পরও উহাতে যোগদান করা, এরকম না? না না, এটা হচ্ছে 5 বা ততোধিক ব্যক্তি, যেখানে গণশান্তি নষ্ট হইতে পারে সেই সকল ব্যক্তিদেরকে কি এখান থেকে ছত্রভঙ্গ হওয়ার আদেশ দেওয়ার পরে যদি না হয়, সেই ক্ষেত্রে এরা কিন্তু বেআইনি সমাবেশের লোক না, মাথায় রাখতে হবে। 151টা কিন্তু মূলত বেআইনি সমাবেশের লোকদের জন্য না। যেমন আমরা 5 জন বন্ধু এক জায়গায় বসে কি করতেছি, আড্ডা দিচ্ছি। এখন পুলিশ এসে বলছে যে আপনি এখান থেকে চলে যান, এখানে শান্তি শৃঙ্খলা নষ্ট করবেন না। আমরা যদি এখান থেকে না যাই, সেই ক্ষেত্রে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে হচ্ছে 151 ধারা মোতাবেক। তারপর 152 হচ্ছে সরকারি আর কর্মচারীকে কি 122 বাধা দেওয়া শাস্তি। আক্রমণ, সরকারি কর্মচারীকে বাধা দান বা আক্রমণ করা 52। 53 হচ্ছে বেআইনি সমাবেশের জন্য প্ররোচনা দেওয়া, উস্কানি দেওয়া বা প্ররোচনা দেওয়া। উস্কানি দেওয়া বা প্ররোচনা দেওয়া 53। 53 শর্ট হাইফেন কো হইছে শ্রেণী বিভেদ মধ্যে কি করা, প্ররোচনা দেওয়া। হ্যাঁ। প্ররোচনা দিয়ে শত্রুতা সৃষ্টি 153 খ করা। হইছে স্কুল কলেজ প্রতিষ্ঠানকে রাজনৈতিক কাজে ব্যবহারের জন্য প্ররোচনা দেওয়া। 154 হচ্ছে 54 মালিক হচ্ছে সংবাদ দিবে, জমির মালিক। মানে যে ভূমিতে হবে আর কি, সেই মালিক অবশ্যই হ্যাঁ সংবাদ দিবে, মানে যে জায়গাতে সমস্যাটা হবে। হ্যাঁ, সে হচ্ছে 154। 155 হচ্ছে এই যে দাঙ্গাটা হচ্ছে, দাঙ্গার জন্য বেনিফিটেড হবেন কে, আপনি রেদওয়ানুল করিম। আপনি কি কারণ করলেন, আমার জায়গা হুম, এই জন্য আপনি এটার আইনানুগ ব্যবস্থা নেবেন, বা আপনি এটা ছত্রভঙ্গ না করলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে 155। 156 হচ্ছে আপনার যে ম্যানেজার আছে সে দিবে 156। 157 হচ্ছে কি আশ্রয় দিলে শাস্তি প্রধানের শাস্তি। আর 157। 159 মারামারি 158 হচ্ছে কি বালাটিয়া হওয়ার শাস্তি। বাড়াতি হওয়ার শাস্তি। 159 হচ্ছে মারামারির সংজ্ঞা। 160 দুইবার হচ্ছে ততোধিক ব্যক্তি যদি প্রকাশ্য স্থানে ঝগড়া করে গণশান্তি নষ্ট হ্যাঁ, করে, তাহলে সেটা মারামারি হিসেবে গণ্য হবে। মারামারি তাহলে গণ্য আপনার হবে। আর মারামারির উপাদান কয়টি, 160 মারামারির উপাদান 4টি, চারটি। মনে রাখবেন। 2 বা ততোধিক ব্যক্তি প্রকাশ্য স্থান কলহ বা ঝগড়া করে এবং গণশান্তি বিনষ্ট হয়, তাহলে সেটা কি হবে, মারামারি হবে। এখান থেকে যে কোনো একটা যদি মিসিং হয় তাহলে আর মারামারি হবে না। লোক যদি একজন হয় তাহলে কি মারামারি হইব, হইতো না। আপনার ঘরের মধ্যে ঝগড়া করছেন, হবে, হবে না। ঠিক আছে, এখান থেকে একটা মিসিং হইলে কি হবে না, এটার মারামারি হিসেবে গণ্য হবে না। মারামারি বলতে কি খালি কিলাকিলি ঘুষাঘুষি, ঝগড়াটাও হচ্ছে কি মারামারি। প্রকাশ্য তাহলে স্থানে হতে হবে, গণশান্তি হতে হবে, হ্যাঁ, দুইবার গণশান্তি বিঘ্ন হইতে হবে, তাহলে সেটা মারামারি হিসেবে গণ্য হবে। 160 ধারা হচ্ছে মারামারির শাস্তি, এটা হচ্ছে 1 মাসের দণ্ড এবং 100 টাকা জরিমানা। ঠিক আছে, আগামীকালকে ইনশাল্লাহ যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে, তাহলে এটা কিন্তু সবাইকে 141 থেকে 160 পর্যন্ত টুটস্থ বলতে হবে এক টানে। স্যার এখানে যে
এখানে যে বেআইনি সমাবেশের 157 যে ভাড়াটিয়া আছে ধারার সাথে যে 134 ধারাটা টান দিছেন, হুম আর হচ্ছে গিয়া এই প্রথম অবস্থাতেই যে ওই বেআইনি সমাবেশে 141 সংখ্যার সাথে ওই 127 ফৌজদারি কার্যবিধি টান দিচ্ছেন, তো এইগুলা কি স্যার এখানে লিখতে গেলেও কি স্যার এখানে নিয়ে আসতে হবে? না না, এটা আপনাকে বুঝাইছি। এটা ওইটা আপনাকে হচ্ছে মানে বুঝাইছেন এই ছত্রভঙ্গের এটা পদ্ধতি, 363 ওইটা হচ্ছে এটা পদ্ধতি আর এটা 324 হচ্ছে শাস্তি। ফৌজদারি আমি কার্যবিধি একটা কথা বলি 127, 28, 29 এটা হচ্ছে ফৌজদারি বেআইনি সমাবেশের ছত্রভঙ্গের পদ্ধতি, আর এটা হচ্ছে শাস্তি। যদি এটা আপনাকে প্রশ্ন করে যে বেআইনি সময় ছত্রভঙ্গের পদ্ধতি লেখন, তাহলে আপনাকে ওই ফৌজদারি কার্যবিধি 127, 28, 29, 30 ওইগুলাই লিখতে হবে। আর যদি বলে যে বেআইনি সমাবেশের শাস্তি কি, তাহলে আপনাকে 143 লিখতে হবে। জি স্যার, এটা ধন্যবাদ স্যার। আমরা স্যার এটা আমরা সামনে গেলে পাবো। সেন্টু ভাইয়ের উদ্দেশ্যে বলতেছি আর কি, ওই যে 323, 24, 25, 26 যে মামলা হয় বোতা অস্ত্র ধারালো অস্ত্র, ওই হুম। তখন গিয়ে 34-এর যেহেতু মারামারি অনেকগুলা লোক থাকে, তখন গিয়ে 34 ধারাটা আসে আর কি। ওই সামনে এমনি আসতেছে, সামনে দ্বারা আসলে এইগুলো পিছনে সবগুলো পাবেন, সমস্যা নেই। একটার সাথে একটা রিলেটেড 34 ধারার ফিনিশিং সামনে আসতেছে। কথা বুঝছেন? মাত্র না শুরু করলাম। না স্যার, আমি নতুন, তো আমি তো সম্পূর্ণ নতুন, আগে তো পড়ি নাই, পড়াশোনা করি নাই, সেই জন্য স্যার আমি হ্যাঁ, জানলাম আর কি। না প্রশ্ন করবেন, অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো, যতটুকু জানি আলহামদুলিল্লাহ ততটুকু বলার চেষ্টা করব, ঠিক আছে? আর আমাদের এই যে ভিভো Y22 ভাই, উনি ভাই না বোন আল্লাহ জানে, উনি প্রতিদিন ক্লাসে আসে কিন্তু ওনার কোনো সাড়া শব্দ পাওয়া যায় না, ঠিক আছে? ক্লাসে কথা না বললে তো ভাই আপনার ভিতরে যদি সব থাকে তাহলে তো আর হবে না। আমার নামটা কিভাবে চলে গেল বুঝলাম না কিছু। ওরে এরপরে হালকা নুরুল স্যার ওই নাকি যে ভাই? হালকা ভাই স্যার নাকি? ওই যে আমার এই 141টা যে 5টা কোটেশন বলছে এটা একটু আবার রিপ্লাই দেন তো। এখন তো সময় শেষ, এখন তো সময় সময় শেষ, শেষ হলে পাঁচটা তো। আমি ওই যে হ্যাঁ হ্যাঁ, আপনি ওই যে আপনি আপনার অনলাইনে নামটা দেখবেন চেঞ্জ আর কি। করেন, নুরুল ভাই আপনার নামটা চেঞ্জ নামটা করেন। আচ্ছা আর ওই আমি যে আপনার কই দিয়ে করব আপনার আগে তো আপনার ছবি আছিল, ছবি নাই কেন? সেটাই তো, আমি গেল কিভাবে, আপনি কি করছেন নাকি বুঝলাম না।